করতেছে। ডায়াগনোসিসের ক্ষেত্রে যে বিষয়গুলো জানা জরুরি, আমরা যদি ফিচার্স অফ ডিপ ভেন থ্রোম্বোসিস লিখি, সবার আগেই যেটা থাকবে, যেহেতু তার ডিপ ভেনাস থ্রোম্বাস ফর্মেশনের কারণে তার ভেনাস ড্রেনেজ হচ্ছে না, তাহলে আপনি দেখবেন সোয়েলিং অফ ইউনিল্যাটারাল লিম্ব, ইউজুয়ালি লোয়ার লিম্ব, এবং পেশেন্ট আমার কাছে নিয়ে আসবে পেইন ইন দি এফেক্টেড সাইট। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া, এখানে তো থ্রোম্বাস ফর্মেশন হচ্ছে, আমরা জানি যেটা যেটা পরবর্তীতে পালমোনারি এম্বোলিজমের রিস্ক বাড়িয়ে দিচ্ছে। থ্রোম্বাস ফর্মেশনের বিভিন্ন মেকানিজমের কথা আপনি বলেন, পেইনটা কেন হচ্ছে? পেইনটা আসলে আপনাদের জন্য বেশি অ্যাডভান্সড হয়ে যায়, বাট তাও শর্টে বলে রাখি যে ডিপ ভেন থ্রোম্বোসিসের ক্ষেত্রে পেইনটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে নিউরোপ্যাথির কারণে, আর একটা হচ্ছে ভেসেল বা ব্লাড ফ্লো অ্যাবনর্মালিটির কারণে। ডিপ ভেন থ্রোম্বোসিসে যখন থ্রোম্বাস ফর্মেশনের কারণে আপনার ভেনাস ড্রেনেজটা ঠিক মতো হচ্ছে না, তখন ক্যাপিলারিতে ইউজুয়ালি একটা কনজেশন হয়, স্ট্যাসিস হয় ব্লাডের, এবং আর্টেরিয়াল ফ্লোটাও অবস্ট্রাক্টেড বা কমে যায়। আর্টেরিয়াল ফ্লো কমে যাওয়ার কারণে আপনার অ্যারোবিক মেটাবলিজম থেকে ইউজুয়ালি অ্যানারোবিক মেটাবলিজমে শিফট করে, এবং এই অ্যানারোবিক মেটাবলিজমে কিছু সাবস্টেন্স প্রডিউস হয়, কেমিক্যাল সাবস্টেন্স, যেমন পেইনের ক্ষেত্রে তারা নোসিসেপ্টিভ রিসেপ্টর গুলোকে অ্যাক্টিভেট করে পেইন ফাইবারদের ক্ষেত্রে, এবং পেইন ফাইবারের, এবং তারা দেখা যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড থেকে শুরু করে এডিপি থেকে শুরু করে তারপর হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই ম্যাটেরিয়াল গুলো অ্যাক্টিভেট হয়ে পরে তারা নার্ভ ফাইবারকে স্টিমুলেট করে, যেখান থেকে একটা পেইন হয়। এর পাশাপাশি নার্ভ ফাইবার গুলোর যদি ভেসেলের নার্ভ সাপ্লাই যদি ইম্পেয়ার্ড হয়, নার্ভদের যদি ভেসেল বা ব্লাড সাপ্লাই যদি ইম্পেয়ার্ড হয়, সেই ক্ষেত্রে হাইপার এক্সাইটেবিলিটি অফ নার্ভ থেকে সেখান থেকেও পেইন হতে পারে। এর পাশাপাশি আপনার এই দুটো মেইন কজে আসলে হয়, বাট আপাতত এতটুকুই। আপনাদেরকে কখনোই জিজ্ঞেস করবেন না যে পেইন কেন হয়, বাট এটা একটা ছোট মেকানিজম আর কি। সোয়েলিং এবং পেইন ইন দ্য এফেক্টেড সাইড আপনার কাছে নিয়ে আসার পর আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে সোয়েলিংটা ইউনিল্যাটারাল নাকি বায়োল্যাটারাল। বায়োল্যাটারাল কেস অফ লেগ সোয়েলিং অবশ্যই আপনাকে কিছু তখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করতে হবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা জানি যে বায়োল্যাটারাল লেগ সোয়েলিং ইউজুয়ালি হতে পারে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে, নেফ্রোটিক সিন্ড্রোমের ক্ষেত্রে, এবং আরো অনেক রিজনের কারণে। তখন এগুলো আপনাকে এক্সক্লুড করতে হবে যে এগুলোর কারণে তার হচ্ছে কিনা। এতটুকুই বলা যেতে পারে। আর আমরা কিছু নেসেসারি ইনভেস্টিগেশন করি, ইনভেস্টিগেশনস গুলো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে, বাট মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন যেটা, সেটা হচ্ছে ডুপ্লেক্স স্টাডি অফ দ্য ভেসেলস। এছাড়া আমরা এমআর এনজিওগ্রাফি করতে পারি, এমআর ভেনোগ্রাফি, সরি, যেহেতু আমরা এখানে ভেনের স্টাডি করতেছি। এবং পরবর্তীতে কমপ্লিকেশন যদি ডেভেলপ করে, তাহলে আমরা এম্বোলিজমের জন্য ইউজুয়ালি স্পাইরাল সিটি স্ক্যান করি। এম্বোলিজম টপিকটা আমি আপনাদেরকে আলাদা করেই পড়াবো, বাট আপাতত ডুপ্লেক্স স্টাডি অফ ভেসেলসটা দেখা যায়। এটা হলো মূলত ডুপ্লেক্স স্টাডি। ডুপ্লেক্স আর ডপলার মধ্যে একটা পার্থক্য আছে, এটা যদি আমরা এর পেছনে ফিজিক্সটা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। সো ডুপ্লেক্স, আমরা নাম শুনেই বুঝতেছি যে এখানে আমার দুইটা অংশ থাকবে। একটা থাকে হচ্ছে বি মোড আল্ট্রাসোনোগ্রাম অর স্ক্যান, আর একটা থাকে ডপলার অর ফ্লো। বি মোড আল্ট্রাসোনোগ্রাম যেটা, এটা যদি একটা ব্লাড ভেসেল হয়, এটা এন্ডোথেলিয়াম, এবং ধরে নিলাম এটা লিম্ফ। আমি যখন এখান থেকে একটা সাউন্ড ওয়েভ পাঠাবো এ সোর্স থেকে, সেটা স্পেসিফিক ইন্টেন্সিটি এবং স্পেসিফিক ফ্রিকোয়েন্সির, সেটা তখন এই ভেসেল ওয়াল থেকে রিফ্লেক্ট ব্যাক হয়ে আসবে, এবং আমি যখন সেই রিডিংটা নিব, তখন আমি স্পেসিফিক ভেসেল ওয়াল সম্পর্কে জানতে পারবো, ভেসেল ওয়াল অথবা ভেসেল ওয়ালের অ্যানাটমি। ভেসেল ওয়ালের অ্যানাটমি এবং ভেসেল ওয়াল, এটাকে যখন আমি জানতে পারবো, সেটা হচ্ছে বি মোড আল্ট্রাসোনোগ্রাম। এর বেশি অ্যাডভান্স জানা লাগবে না। ডপলার বা ফ্লো হচ্ছে, এটা যদি সেম এন্ডোথেলিয়াম হয়, আমরা জানি যে ব্লাড ফ্লো যখন হয় তখন তার সাথে আরবিসি মুভ করে, সাউন্ড ওয়েভ পাঠায় আমি ডিফারেন্ট আরবিসি এবং ডিফারেন্ট যে সেলুলার ম্যাটেরিয়াল, তাদের থেকে রিফ্লেক্ট ব্যাক হয়ে যখন একটা আমি রিলেটিভ ব্লাডের যে ভেলোসিটি, সেটা যখন বের করতেছি,
তখন সেটা হচ্ছে আমার নর্মাল ডপলার ফ্লো বা ফ্লো আল্ট্রাসোনোগ্রাম। অর্থাৎ মূল কথা হচ্ছে ডুপ্লেক্সের মাধ্যমে আপনি অ্যাডভান্টেজ হলে আপনি দুটো জিনিস দেখতে পারতেছেন। একটা হচ্ছে ব্লাড ফ্লোটা দেখতে পারতেছেন, আরেকটা হচ্ছে ভেসেল ওয়াল অ্যানাটমি। এটা আমাদের জন্য জানা খুবই জরুরি, কারণ ডুপ্লেক্স স্টাডি এটার মাধ্যমে অ্যানাটমির ক্ষেত্রে আমরা দেখতেছি যে কোনো থ্রম্বাস অ্যাডহেরেন্ট আছে কিনা ওয়ালের সাথে, বা অন্য প্রিডিসপোজিং ফ্যাক্টর অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে শুরু করে সবকিছু। আর ব্লাড ফ্লোর মাধ্যমে আমরা দেখতেছি যে অ্যাফেক্টেড যে ডিস্টালি তার ব্লাড ফ্লোটা কেমন, বা এই থ্রম্বাসটা কতটুকু তার ব্লাড ফ্লোকে ইম্পেয়ার করতেছে। মূলত এটাই হচ্ছে দেখানো হচ্ছে যে এখানে প্রোবের মাধ্যমে আপনার ভেসেল স্টাডি, এবং এটার আগে হচ্ছে খুবই এক্সপার্টিস জরুরি। তো ইনভেস্টিগেশনের কথা যদি এবার আমরা বই থেকে পড়ি ডায়াগনোসিসের ক্ষেত্রে, সো দ্য মোস্ট কমন প্রেজেন্টেশন অফ ডিপ ভেন থ্রম্বোসিস ইজ পেইন অ্যান্ড সোয়েলিং। পেইনটা কেন হচ্ছে আমি বলে দিয়েছি। সোয়েলিং ইউনিল্যাটারাল, especially in the cuff, usually in one leg. However, bilateral deep vein thrombosis are also common and may occur in up to 30% of the cases. সোয়েলিং এর ক্ষেত্রে বায়োলেটারাল যদি হয় তাহলে অবশ্যই সেটা সিস্টেমিক এডিমা, যেমন হাইপোপ্রোটিনেমিয়া, রেনাল ফেলার এবং হার্ট ফেলার থেকে আমাদের সেপারেট করে নিতে হবে। সাম পেশেন্টস কোনো থ্রম্বোসিস নাও নিয়ে আসতে পারে, এবং সে নিয়ে আসতে পারে আপনার কাছে চেস্ট পেইন, হেমোপটাইসিস এবং শর্টনেস অফ ব্রেথ। এখান থেকে আমরা এখন পড়বো পালমোনারি এম্বোলিজম। শুরুতে আমি বলেছিলাম যে রুডolf ভার্কো যখন হাসপাতাল দেখতো তখন দেখতো যে কিছু ইনজুর্ড সোলজার সবকিছু ম্যানেজমেন্ট হওয়ার পর 4-5 দিন পর তারা দেখতো যে তারা শ্বাসকষ্টে মারা যাচ্ছে। এটাই মূলত আসলে পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম ইউজুয়ালি যেটা হয় যে ডিসলজমেন্ট অফ দি থ্রম্বাস অ্যান্ড ইটস অবস্ট্রাক্ট অ্যান্ড সেটা মোবিলাইজ হয়ে যায় আর কি, অ্যান্ড মোবিলাইজেশন বলতে পারেন সিস্টেমিক সার্কুলেশনে। পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে যেটা হয় যে এই থ্রম্বাসটা যখন ডিসলজড হয়ে পালমোনারি সার্কুলেশনে চলে আসে, আমরা জানি যে পালমোনারি সার্কুলেশনে দুইটা সাপ্লাই, পালমোনারি আর্টারি আর ব্রঙ্কিয়াল আর্টারি। পালমোনারি আর্টারির এই সাপ্লাই যখন এত পরিমাণে অবস্ট্রাকশন হয় যে ব্রঙ্কিয়াল আর্টারিটা তাকে ওইভাবে সাপ্লাই দিতে পারে না, তখন কিছু ফিচার ডেভেলপ করে। ফিচারের মধ্যে 1 নম্বর হলো রেসপিরেটরি ডিস্ট্রেস ডিউ টু মিসম্যাচড পারফিউশন। মিসম্যাচ পারফিউশন মানে হচ্ছে আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম যে V/Q রেশিও। ইউজুয়ালি এখানে ভি তো হচ্ছে ভেন্টিলেশন, ভেন্টিলেশনটা ইজ নর্মাল, কিন্তু কিউ অর পারফিউশন ইজ ডিক্রিজড। এই ডিক্রিজ এর কারণে তার হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে। রেসপিরেটরি ডিস্ট্রেসের পর আরেকটা যেটা হয় তার চেস্ট পেইন, হেমোপটাইসিস। চেস্ট পেইনটা কেন হয়? কারণ এখানে যখন ব্লাড সাপ্লাই টু দ্য লাংস ইম্পেয়ার্ড হচ্ছে, তখন একটা ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন থেকে হচ্ছে আপনার নেক্রোসিস থেকে ইনফ্লামেটরি একটা ক্যাসকেড অ্যাক্টিভেট হয়, এবং সেখান থেকে পরবর্তীতে ইনফ্লামেটরি সেলদের কারণে তার একটা প্লুরাইটিক চেস্ট পেইন ডেভেলপ করে, এবং এটা খুবই প্যাথোগনমিক অফ পালমোনারি এম্বোলিজম। এর পাশাপাশি একটা হিমোপটাইসিস হয়। হিমোপটাইসিসটা হয় হচ্ছে যখন আপনার ব্লাড ভেসেল গুলোতে ইসকেমিয়া হলো, ইসকেমিক থেকে নেক্রোসিস হলো, ব্লাড ভেসেল ওয়াল গুলো ডিস্ট্রাকশন হলো, তখন হচ্ছে আরবিসি গুলো চলে আসে, এবং সে যখন হচ্ছে অ্যালভিওলাতে চলে আসে এবং পরবর্তীতে যখন সে কাফ আসে তার স্পুটামের সাথে, তখন একটা ক্লিয়ারলি তার হিমোপটাইসিস হয়, এবং যেটাকে আমরা অ্যানাদার প্যাথোগনমিক সাইন অফ আমাদের পালমোনারি এম্বোলিজম। এইগুলো মূলত হচ্ছে পালমোনারি এম্বোলিজমের সাইন্স। পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে আমরা যে বিকিউ মিসম্যাচ ইস্যুর পাশাপাশি আমরা যদি ডি ডাইমার দেখি, ডি ডাইমার ইজ ইউজুয়ালি হাই। আমরা জানি যে ডি ডাইমারটা তখনই হাই হয় যখন কোনো একটা ফাইব্রিন ক্লট হলো, সেই ক্লটের উপর যখন আমাদের টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর যখন প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে, এবং সে যখন ক্লট লাইসিস করে, ফিব্রিন লাইসিস হয়, তখন বেশ কিছু ব্রেকডাউন প্রোডাক্ট, এবং ডি ডাইমার হলো তার একটা ব্রেকডাউন প্রোডাক্ট। পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে যখন থ্রম্বাসটা, আমরা জানি যে থ্রম্বাস ফর্মেশন হওয়ার সাথে সাথে তার একটা ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটিও শুরু হয়, এবং এম্বোলিজমের ক্ষেত্রেও তাই। এই ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটির কারণে হচ্ছে যে ডিগ্রেডেশন প্রোডাক্ট ডি ডাইমার ওয়ান অফ দেম, এটা হচ্ছে হাই থাকে। বাট ডায়াগনস্টিক হলো
যেটা আমি আপনাদেরকে অবশ্যই এখন ছবি দেখাবো, ইজ স্পাইরাল সিটি